সেই পরিবার এক সাদা স্নেক ডিমনের সাথে চুক্তি করে প্রত্যেক প্রজন্মের পুরুষের তিনটি ইচ্ছা তাকে পূরণ করতে হবে। কিন্তু ৪৯তম প্রজন্মের ছেলেটি তার প্রথম ইচ্ছা স্বরূপ স্নেক ডিমনকেই বিয়ে করতে চায়। কি হবে তার বাকি দুটো ইচ্ছা, সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং এবং অন্যরকম একটা ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র লুনাকে দেখতে পাই, এবং লুনাকে আমরা একটা টেম্পলের সামনে দেখতে পাই, এবং সেই টেম্পলের সামনে আমরা লুনার স্বামী আর্থারকে এবং তার সাথে টেম্পলের একজন প্রিস্টকেও দেখতে পাই। এবং টেম্পলের সেই প্রিস্টরা লুনাকে একটা ম্যাজিক্যাল চক্রের মধ্যে বন্দি করে নিয়েছিল। এবং আর্থারের কোলে একটি ছোট বাচ্চাকেও আমরা দেখতে পাই। আর্থার বাচ্চাটি তুলে ধরে বলে যে লুনা, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় লিয়ানকে মেরেছো, তাই আজকে আমি নিজে হাতে তোমায় শাস্তি দেব। তুমি বলো, তুমি এই বাচ্চাটাকে বাঁচাতে চাও নাকি তুমি চোখের সামনের মৃত্যু দেখতে চাও? এবার লুনা তো বলে ওঠে যে তুমি এটা কি বলছো, এই বাচ্চাটা তো আমাদেরই বাচ্চা। আর তাছাড়া আমি তোমার তিনটে ইচ্ছা পূরণ করেছি, তোমার সব কথা শুনেছি, তারপরেও তুমি আমার সাথে এমনটা করছো। এবার আর্থার তো তখনই বলে ওঠে যে চুপ করো, তুমি আসলেই একটা ডিমন। আর ডিমনের সাথে মানুষের সম্পর্ক কখনো হতেই পারে না। তুমি যদি তোমার প্রাণ ভোমরাটা আমায় এক্ষুনি সঁপে দাও তাহলে এই বাচ্চাটাকে আমি ছেড়ে দেব। এবার লুনা তো তখনই বলে ওঠে যে তাই, তাহলে তুমি নিজে হাতেই আমাকে মেরে ফেলো, কিন্তু আমি আমার প্রাণ ভ্রমরা কিছুতেই তোমাকে দেব না। এবং লুনা তো তখনই মনে মনে ভাবে যে আর্থার, আমি ভালো করেই জানতাম যে তুমি এমনটাই করবে, এবং তাই জন্য প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই দিনটার অপেক্ষা করছিলাম। এবার আমরা ফ্ল্যাশব্যাকে পুরনো দৃশ্য দেখতে পাই, এবং আমরা জানতে পারি যে এই দিনটা কেন তাদের দেখতে হলো। আমরা জানতে পারি যে লুনা আসলে একটি হোয়াইট স্নেক ডিমন ছিল, এবং আর্থারের পরিবার অর্থাৎ সেই পরিবারের কোনো এক বংশধর লুনাকে বাঁচিয়েছিল। সেই সময় এই স্নেক ডিমনের সাথে সেই পরিবারের একটি চুক্তি হয় যে প্রত্যেক প্রজন্মে যে পুরুষ থাকবে সেই পুরুষের তিনটি ইচ্ছা এই স্নেক ডিমন পূরণ করবে। এবং এই চুক্তির কারণেই লুনা অর্থাৎ আমাদের স্নেক ডিমন শয় বছর ধরে এই পরিবারের পুরুষদের সমস্ত ইচ্ছা মানে তিনটি ইচ্ছা পূরণ করে আসছিল। এবং আর্থার ছিল সেই পরিবারের ৪৯তম প্রজন্মের ছেলে। এবং আর্থারের তিনটি ইচ্ছা পূরণ করার সময় আর্থার তার প্রথম ইচ্ছা স্বরূপ লুনাকেই বিয়ে করতে চায়। এবার এরকম ইচ্ছা তো এর আগের কেউই করেনি, ফলে লুনা কিছুটা অবাক হয়। এবং প্রথম ইচ্ছা চাওয়ার পর আর্থার দ্বিতীয় এবং তৃতীয় ইচ্ছাও চাইছিল না। এবং লুনা আর আর্থার একদম স্বামী স্ত্রীর মতো খুবই ভালোভাবেই জীবন কাটাচ্ছিল। লুনার কাছে সে এবং আর্থার তো একদমই রিয়েল লাইফ কাপলের মতো হয়ে উঠেছিল, যদিও তাদের মধ্যে একজন মানুষ এবং অপরজন ডিমন ছিল। এবার আর্থার আসলে একজন চিকিৎসক ছিল, এবং সে একজন বেশ বিখ্যাত চিকিৎসকই ছিল। তার বাড়ির সামনে বা তার চিকিৎসালয়ের সামনে সবসময় লোকেদের ভিড় লেগে থাকতো। এবং এরকমই একদিন হঠাৎই একটি মেয়ে তাদের বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। এবার সেই মেয়েটিকে আর্থার আর লুনা মিলে তো বাঁচায়। এবার লুনা আর্থারকে জিজ্ঞাসা করে যে মেয়েটার কি হয়েছে, এবং আর্থার জানায় যে মেয়েটিকে সাপে কামড়েছে। লুনা মনে মনে ভাবে যে ব্যাপারটা তো একটু সন্দেহজনক লাগছে, কারণ ঝিংলু প্রদেশের কোনো সাপই এখন আর মানুষকে আক্রমণ করে না। লুনা যেহেতু স্নেক ডিমন ছিল সেহেতু এই ব্যাপারে ভালোই জানতো। এবং লুনা বলে ওঠে যে তাহলে আমি দেখছি। কিন্তু আর্থার তখনই তাকে থামিয়ে দেয়, এবং মেয়েটিরও তখনই জ্ঞান ফিরে আসে। এবার মেয়েটি তো জ্ঞান ফিরে আসার পরই আর্থারকে দেখে বলে ওঠে যে তুমি কি আমার প্রাণ বাঁচিয়েছো? আমি একজন সাধারণ স্লেভ, এবং আমাদের কাছে প্রাণ বাঁচানোর প্রতিদান কেবলমাত্র নিজেকে সঁপে দিয়েই করা হয়, তাই তুমি আমাকে গ্রহণ করো। এবার আর্থার তো তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে না না, আমি বিবাহিত, এবং এটা আমার স্ত্রী লুনা। এবং তখনই মেয়েটি বলে ওঠে যে আমি একজন সামান্য দাসী, আমার তো কোনো নাম ঠিকানাও নেই, কোনো বাড়ি ঘরও নেই, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তার বদলে তোমরা যদি আমাকে এখানে থাকতে দাও আমি তোমাদের সমস্ত কাজ করে দেব। এবার আর্থার তো তখনই লুনাকে বলে যে ঠিক আছে, তাহলে ওকে থাকতে দিই। এবং লুনাও তাতে রাজি হয়ে যায়। কিন্তু এটাই হয় সব নষ্টের গোড়া। এবার আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লুনা আর্থারকে কিছু ভেষজ আনার জন্য বলছিল,
যেহেতু লুনা আর্থারের সাথে তার চিকিৎসার কাজে সাহায্য করত তাই জন্য। কিন্তু তখনই লুনার দাসটি জানায় যে আর্থার তো অলরেডি সেই সব কাজ লিয়ানের সাথে করতে শুরু করে দিয়েছে। মানে লিয়ান অর্থে নতুন দাসী, অর্থাৎ নতুন মেয়েটি, যার কিনা নামের বা ঠিকানার কোনো ঠিকই ছিল না। তাকে আর্থার নতুন নাম দিয়েছে লিয়ান, এবং শুধু নামই দেয়নি, তাকে এখন চিকিৎসালয়ে নিজের সাহায্যকারী হিসাবেও রেখেছে। এবার লুনা তো সেখানে এসে দেখে যে আর্থার আর লিয়ান খুবই ক্লোজলি কিছু একটা করছে, এবং লুনাকে দেখে আর্থার তো সঙ্গে সঙ্গে লিয়ানের থেকে দূরে চলে যায়। তো লিয়ান তো আবারও আর্থারের হাত জড়িয়ে ওঠে, লুনাকে বলে যে আমাকে মাস্টার যে নামটা দিয়েছে সেটা সুন্দর না, এবং আর্থার তো কোনো রকমে লিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে লুনার পিছনে ছুটে যায়। মানে লিয়ান মনে হচ্ছিল যে ইচ্ছে করে আর্থারের সাথে এমন ব্যবহার করছিল। এবার রাতের বেলার দৃশ্যে আমরা দেখতে পাই যে আর্থার লুনাকে মানানোর চেষ্টা করছিল। আর্থার লুনাকে বলে যে দেখো, সত্যি বলতে আমি মেয়েটার সাথে কোনো কিছুই করতে চাই না, ওই আমার সাথে এমনটা করছে, তুমি আমাকে ভুল বুঝো না, এই নাও এই ওয়াইনটা পান করো। এবার লুনা তো সেই ওয়াইনটা পান করার আগে 2 মিনিট থমকে দাঁড়িয়েছিল, এবং আর্থার তাকে বলে ওঠে যে কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন, তুমি কি আমাকে ক্ষমা করনি? এবং লুনা তখনই সেই ওয়াইনটা পান করে, কিন্তু সেই ওয়াইনে এমন কিছু মেশানো ছিল যেটা স্নেকদের জন্য ভীষণই ক্ষতিকারক। ফলে সেটা খাওয়ার পরই লুনার মাথা ঘুরতে থাকে। এবার আর্থার তো তখনই বলে ওঠে যে তুমি ঠিক আছো তো? আর্থার বুঝতে পারে যে এই কাজটা অন্য কেউ না, এই কাজটা লিয়ানি করেছে। এবং তখনই আর্থার দেওয়ালে লুনার ছায়াটা লক্ষ্য করে, যেটা কিনা একটা সাপে বদলে গেছিল। মানে লুনা তার আসল ফর্মে চলে আসছিল, এবং আর্থার তো তখনই লুনার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ আর যাই হয়ে যাক না কেন লুনা আর্থারের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। লুনা তো তখনই নিজের ক্ষমতার সাহায্যে নিজেকে রিকভার করে, এবং বলে যে আমি তোমার উপর কোনো রাগ করিনি, এখন আমি একটু রেস্ট নিতে চাই। এবার রাতের বেলা তারা যেহেতু স্বামী স্ত্রী ছিল, অবভিয়াসলি তারা তো একসাথে শুয়ে পড়ে। কিন্তু আর্থার মাঝরাতেই ঘুম থেকে উঠে পড়ে, এবং সে চেক করে দেখে যে লুনা ঘুমোচ্ছে না জেগে আছে। আর্থার শিওর হয়ে নেয় যে লুনা একদম ঘুমিয়ে পড়েছে, এবং সে তারপরই গুটি গুটি পায়ে লিয়ানের ঘরের দিকে যায়। কিন্তু লুনা কিন্তু তখনও ঘুমায়নি, তাই লুনা আর্থারকে ফলো করে। এবার আর্থার লিয়ানের ঘরে গিয়ে তার উপর চেঁচায় যে তুমি কেন লুনার ওয়াইনে ওই পদার্থটা মিশিয়েছিলে? তুমি তো ভালো করেই জানো যে ওর কত ক্ষমতা, আর তাছাড়া তুমি এখন আমার সন্তানের মা হতে চলেছো, তুমি কেন এই সমস্ত রিস্কি কাজ করছো? আমরা বুঝতে পারি যে আর্থারের সন্তান লিয়ানের গর্ভে বড় হচ্ছিল। এবার লিয়ান তখনই বলে ওঠে যে ও তোমার কোনোই ক্ষতি করতে পারবে না, কারণ তোমার পরিবারের সাথে ও তো চুক্তিবদ্ধ যে সেই পরিবারের কাউকেই ও হত্যা করতে পারবে না। এবং আর্থার তো তখনই বলে যে সে আমাকে না ক্ষতি করতে পারুক, তোমাকে তো করতে পারবে, তাই তুমি এই ধরনের কাজ আর করো না। এবং এই বলে তারা তো রোম্যান্স করতে থাকে, এবং এই সব দৃশ্য বাইরে দাঁড়িয়ে লুনা দেখছিল। এই সময় লুনার কাঁধে তার একটা পোষা লাল সাপকেও আমরা দেখতে পাই। এবার সেই সাপটি তো বলে ওঠে যে সত্যি তোমার স্বামী এত অল্প সময়ের মধ্যে এই মেয়েটার সাথে সম্পর্ক করে ফেললো? এবং লুনা বলে যে অল্প সময় না, আসলে আর্থার আর লিয়ান ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করে, আর ছোটবেলার প্রেম তো এত সহজে ভোলা যায় না, তাই না? এবং এদের দুজনের সম্পর্কের কথা আমি অনেক আগে থেকেই জানি। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আর্থার একদিন রাতের বেলা লুকিয়ে লুকিয়ে লিয়ানের সাথে দেখা করতে এসেছিল, এবং লিয়ান আসলেই কোনো স্লেভ বা গরিব ঘরের মেয়ে না, সে যথেষ্ট ভালো ঘরের মেয়ে। এবং লিয়ান আর আর্থার ছোটবেলা থেকেই একে অপরের সাথে প্রেম করত। সেই দিন আর্থারকে ফলো করে লুনাও সেখানে আসে, এবং লুনা তাদের এই সম্পর্কের কথা জানতে পারে। এবার লিয়ান তো আর্থারকে বলছিল যে তুমি তো ছোটবেলা থেকে আমাকেই পছন্দ করো, তারপরেও তুমি কেন ওই স্নেক ডিমনটাকে বিয়ে করার কথা বললে? 3টে যে কোনো উইশ চেয়ে নিয়ে ওকে ছেড়ে দিলেই তো হতো। কিন্তু আর্থার তখনই বলে ওঠে যে তুমি বুঝতে পারছো না, আমার আগের প্রজন্মে আমার বাবা দাদা যারা ছিল তারা সকলেই বোকা ছিল, তারা কেবলমাত্র ধন সম্পদ নিয়ে স্নেক ডিমনকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি অতটা বোকা নই। আমি প্রথম উইশে ওকে বিয়ে করতে চেয়েছি যাতে ওর ভরসাটা আমি জিততে পারি। আমার আসল লক্ষ্য হচ্ছে ওর প্রাণ ভোমরাটা কেড়ে নেওয়া, যাতে আমি অমর হতে পারি। ফলে আর্থারের এই প্ল্যানের কথা অনেক আগে থেকেই লুনা জানতো, এবং লুনা সবকিছুই বুঝতে পেরেছিল।
এবার লুনা তো তার সেই লাল সাপ মানে লাল পোষা সাপ এজরার সাথে কথা বলে সেখান থেকে চলে যায় এবং তারপরে আমরা দেখতে পাই যে সেই লাল সাপটি তার আসল চেহারা ধারণ করে এবং এই লাল সাপ বা রেড স্নেক ডিমন কিন্তু খুব সাধারণ কেউ ছিল না, সে ছিল স্নেক ডিমন কিং। কিন্তু সে লুনাকে পছন্দ করতো বলে তার পোষা সাপ হয়ে তার সাথে সাথেই থাকতো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, লুনা রান্নাঘরে রান্না করছিল এবং তখনই সেখানে লিয়ান আসে। এবার লিয়ান তো একদম বাড়ির মালকিনের মতো অ্যাটিটিউড নিয়ে বলে যে কি ব্যাপার, আমার স্যুপটা এখনো আমার কাছে পৌঁছাচ্ছে না কেন? লুনার দাসীটি তো বলে ওঠে যে তুমি এই বাড়ির দাসী না এই বাড়ির মালকিন, আর তুমি ম্যাডামের সাথে এইভাবে কথা বলার সাহস পাও কি করে? এবং লিয়ান তো তখনই তাকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই লুনা তার শক্তি প্রয়োগ করে এবং লিয়ানকে সেখান থেকে সরিয়ে দেয়। লুনা বলে ওঠে যে কি ব্যাপার বলো তো, সকালবেলা স্যুপ, দুপুরবেলা চিকেন স্যুপ, রাতের বেলা এত পুষ্টিকর খাবার, তুমি সারাদিন এত খাবার খাচ্ছ, তুমি প্রেগনেন্ট নও তো? না হলে এত খাবারের তো প্রয়োজন একটা সাধারণ মানুষের পড়ে না? এবার লিয়ান তো তখনই বলে ওঠে যে কি আজে বাজে বকছো তুমি, রান্না হয়ে গেলে তাড়াতাড়ি আমার ঘরে পাঠিয়ে দিও। আর দাসির তো বলে ওঠে যে ম্যাডাম সত্যিই তো, আর মাস্টারও তো ওর জন্য এত ভালো ভালো খাবার বন্দোবস্ত করে দিতেও বলছে, এমন না তো যে ও সত্যি মাস্টারের সন্তানের জন্ম দিতে চলেছে। এবং লুনা তো তখনই বলে ওঠে যে যদি সত্যিই সেটা হয় তাহলেও তো সেটা সুখবর, আমার স্বামীর সন্তানকে আমি ভালোভাবে বড় করব সেটাও তো আমার দায়িত্ব। নয়তো খাবার নিয়ে লিয়ানের কাছে দিতে যায় এবং সে দেখে যে লিয়ান এবং আর্থার একসাথেই বসে রয়েছে। লুনা বলে ওঠে যে আর্থার, আমার দেখে যা মনে হচ্ছে লিয়ান আর তোমার সম্পর্কটা বেশ ভালোভাবেই চলছে, তো তুমি যদি ওকে উপপত্নী হিসেবে বাড়িতে আনতে চাও তাহলেও কিন্তু আমার কোনো সমস্যা নেই। এবার আর্থার তো তখনই চেঁচিয়ে ওঠে যে কি বলছোটা কি তুমি, আমার সাথে ওর এরকম কোনো সম্পর্কই নেই, আমি কেবলমাত্র ওর মাস্টার এবং ও আমার আন্ডারে কাজ করছে এইটুকুই। এবং এই বলে আর্থার তো সেখান থেকে রেগে মেগে চলে যায়। মানে আর্থার তো একদম নিজের চরিত্রবান পুরুষের মতো অভিনয় করছিল এবং লিয়ানও তার পিছন পিছন ছুটে যায়। কিন্তু বাইরে গিয়ে তারা দুজনে তো মুচকি মুচকি হাসতে থাকে, কারণ পুরোটাই তো তাদের অভিনয়ের অংশ ছিল এবং লুনার রেড স্নেক এই পুরোটাই দেখছিল। কিছুক্ষণ পরই লুনা লক্ষ্য করে যে হঠাৎ করে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হচ্ছে এবং এটা বৃষ্টি হওয়ার সময়ই ছিল না। লুনা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, এটা কোনো সাধারণ বৃষ্টি না, এটা বলা যেতে পারে কোনো একটা হেভেনলি পানিশমেন্ট। এবং তখনই সেখানে আর্থার লিয়ানকে নিয়ে ছুটতে ছুটতে আসে। এবার আর্থারের কোলে তো লিয়ান ছিল, আর্থার বলে ওঠে যে লিয়ানকে সাপে কামড়েছে। এবার লুনা বুঝতে পারে যে ব্যাপারটা আসলে কি, লুনার পোষা সেই লাল সাপ আসলে লিয়ানকে কামড়েছে, কারণ সে তো লুনার এই দুঃখ দেখতে পাচ্ছিল না এবং তাই জন্যই হেভেনলি পানিশমেন্ট স্বরূপ তার উপরই বজ্রপাতটা হয়েছে, যার জন্য বৃষ্টি হচ্ছে। এবার লুনা তখনই আর্থারকে বলে যে তাহলে এটাই তোমার তৃতীয় ইচ্ছা তাই তো, তোমার তৃতীয় ইচ্ছাটাই কেবলমাত্র বাকি ছিল। প্রথম ইচ্ছায় তুমি আমাকে বিয়ে করেছো, দ্বিতীয় ইচ্ছায় তুমি সোনা দানা রূপো এইসব চেয়েছো, তৃতীয় ইচ্ছায় তুমি তাহলে লিয়ানকে বাঁচাতে চাও তাই তো? এবার আর্থার তো তখনই বলে ওঠে যে না, এর জন্য তৃতীয় ইচ্ছা খরচ করার কি রয়েছে, তুমি তো এমনিই ওকে বাঁচাতে পারবে। এবং লুনা বলে যে এমনিই আমি ওকে বাঁচাতে পারবো না, কারণ ওকে কোনো এক রেড স্নেক ডিমন কামড়েছে, ওকে বাঁচানোটা বেশ কঠিন কাজ হবে, তুমি যদি তোমার তৃতীয় ইচ্ছাটা খরচ করতে রাজি থাকো তাহলে আমি ওকে বাঁচাতে পারি। কিন্তু আর্থার এতটাই স্বার্থপর ছিল যে সে তার তৃতীয় ইচ্ছাটা খরচ করতে রাজি হয় না এবং সে লুনাকে বলে যে না, আমি আমার তৃতীয় উইশে লিয়ানকে বাঁচাবো না। এবং সে নিজে হাতে লিয়ানকে গলা টিপে সেখানেই হত্যা করে। লিয়ান তার সন্তানের মা হতে চলেছিল। আর্থার নিজের সুবিধা নিজের চাহিদা পূরণ করার জন্য কাউকেই ব্যবহার করতে ভাবতো না। এবার আর্থার তো এত কিছুর পরও লিয়ানের জন্য শোক পালন করতে থাকে এবং লিয়ানের মৃত্যুর জন্য সে সম্পূর্ণভাবে লুনাকে দোষী করতে থাকে। আর্থার বলে ওঠে যে তুমি কিন্তু লিয়ানের মৃত্যুর জন্য দায়ী, চাইলেই ওকে বাঁচাতে পারতে, আসলে যতই হোক তুমি তো একটা ডিমন তাই না, একটা ডিমন তো সবসময় ডিমনই থাকবে। এবার লুনা তো তখনই বলে ওঠে যে তাই, কিন্তু তুমিও তো চাইলে তোমার তৃতীয় ইচ্ছাটা খরচ করতে পারতে, তোমার ভালোবাসার মানুষের জন্য তুমি সেটুকুও করতে পারলে না, তাহলে তুমিই বোঝো যে কে বেশি নিষ্ঠুর,
আমি না তুমি? এবার আর্থার তো তখনই মনে মনে ভাবে যে না না, লুনাকে এত বেশি চটিয়ে দেওয়া যাবে না। কারণ তার যে আসল ইচ্ছাটা, মানে তার যে আসল উদ্দেশ্য লুনার প্রাণভ্রমরা নেওয়া, সেটা তো তাকে নিতে হবে। তাই জন্য লুনাকে ভালোবেসে রাখতে হবে। এবার লুনা তো ততক্ষণে রেগে সেখান থেকে চলে এসেছিল এবং লুনা এজরার কাছে আসে। আমরা দেখতে পাই যে এজরা তো তখন একদমই ক্ষতবিক্ষত অবস্থায় ছিল, কারণ সে একটা ভুল কাজ করেছিল। সে লিয়ানের পায়ে কামড় দিয়েছিল এবং সেই পাপের শাস্তি স্বরূপই তাকে এই শাস্তিটা ভোগ করতে হয়েছিল। এবার সে তো তখনই লুনাকে জড়িয়ে ধরে বলে যে আমি লিয়ানকে কামড়াতে চাইনি, আমি আসলে ওই শয়তান আর্থারকে কামড়াতে চেয়েছিলাম, তুমি ওকে কেন খতম করছো না? এবং লুনা তো তখনই বলে যে সে পরিবারের সাথে এরকমই একটা চুক্তিতে আবদ্ধ, সে চাইলেও এই চুক্তি ভঙ্গ করতে পারবে না। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। আর্থার তো বুঝতে পেরেছিল যে সে একটু গন্ডগোল করে ফেলেছে, তাই লুনাকে আবারও পটানোর জন্য সে তো ভালোবেসে লুনার জন্য স্যুপ নিয়ে আসে এবং সে বলে যে লুনা, সত্যি আমায় মনে হয় কোনো ভূতে ভর করেছিল, না হলে আমি তোমাকে ছেড়ে কেন অন্য কাউকে ভালোবাসবো বলো? তুমি আমার ওপর রাগ করো না, আর আমি আমার তৃতীয় ইচ্ছাটা ভেবে নিয়েছি। এবার লুনা তো বলে ওঠে যে সেটা কি? এবং আর্থার বলে যে আমি চাই তুমি আমার সন্তানের মা হও। এবার লুনা তো এটা শুনে একটু অবাক হয়ে যায় এবং লুনা বলে যে তুমি ভালো করে ভেবে দেখো, এটাই কিন্তু তোমার তৃতীয় আর শেষ ইচ্ছা। এবং আর্থার বলে যে হ্যাঁ, কিন্তু আমরা স্বামী স্ত্রী, আমি আমাদের এই সম্পর্কটা ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যেতে চাই, তাই জন্যেই আমি এই ইচ্ছাটা চাইছি। এবার তারা তো একে অপরের সাথে মিলিত হয় এবং আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই। কিন্তু লুনা তো খুব ভালো করেই জানতো যে আর্থার আসলেই কি চায়। তাই লুনা তার ম্যাজিক বা তার জাদুই ভ্রম আর্থারের ওপর প্রয়োগ করে দিয়েছিল এবং আর্থার তো ভাবছিল যে সে লুনাকে কিস করছে, কিন্তু আসলে সে তাদের পাশ বালিশকেই কিস করছিল। আর্থার চেয়েছিল লুনা তার সন্তানের মা হোক, কারণ আর্থার এটা জানত যে স্নেক ডিমনরা বাচ্চা জন্ম দেওয়ার সময় সবচেয়ে বেশি দুর্বল থাকে। আর্থার জানতো ওই সময় লুনার উপর হামলা করলে তার থেকে প্রাণ ভোমরাটা পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেই লুনা প্রেগনেন্ট হয়ে পড়ে এবং পুরো প্রেগনেন্সির সময়টাই আর্থার তো একদম খুব নাটক করে যেন সে লুনাকে খুব কেয়ার করছে এবং আর্থার তাকে বলে যে বাচ্চার ডেলিভারির সময় সে তাকে একটি টেম্পলে নিয়ে যাবে এবং সেই টেম্পলে খুব সুন্দর ব্যবস্থা আছে যেখানে কিনা একদম পবিত্রভাবে সে বাচ্চার জন্ম দিতে পারবে। এবং লুনা ও আর্থারের সেই কথা শুনে এই টেম্পলে হাজির হয় এবং আমরা দেখতে পাই যে আগে থেকেই আর্থার এই টেম্পলের যে প্রিস্ট ছিল তাকে টাকা খাইয়ে রেখেছিল এবং প্রিস্ট ও আর্থারের সাথে লুনার প্রাণভোমরা কেড়ে নেওয়ার জন্য রাজি ছিল। মানে প্রিস্টেরও মনে মনে লোভ কম ছিল না। এই টেম্পেলে এসেই লুনা তার সন্তানের জন্ম দেয় এবং আমরা সেই সিনটা দেখতে পাই যেটা কিনা একদম প্রথম দৃশ্যে দেখেছিলাম। আর্থার লুনার সেই সদ্যজাত সন্তানকে কেড়ে নেয় এবং সেই সন্তানকে দেখিয়ে সে লুনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে তুমি যদি তোমার প্রাণভোমরা না দাও তাহলে এখনই তোমার শিশুটিকে হত্যা করা হবে। এবং আশেপাশে যত মংরা ছিল তারা তো সবাই লুনাকে ঘিরে ধরেছিল এবং তারা এমন একটা ফরমেশন ক্রিয়েট করেছিল যাতে করে লুনা দুর্বল হয়ে পড়ছিল। লুনা তো তখনই তার আসল রূপে আসতে বাধ্য হয়। এবার লুনার আসল রূপ দেখে আর্থার তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তো ওই মঙ্ককে বারবার বলতে থাকে যে মাস্টার দয়া করে আমায় বাঁচান। আশেপাশের মঙ্করা তো ততক্ষণে তাদের মন্ত্র বলা শুরু করে দিয়েছিল এবং তারা সকলে মিলে একত্রিত হয়ে মন্ত্র বলতে শুরু করে। তারা লুনার দেহ থেকে তার প্রাণ ভোমরা বা তার ইনার অ্যালকেমিটা চুরি করে নেয় এবং তখনই লুনা, মানে যে হোয়াইট স্নেকটা সেখানে পড়েছিল, সেটা এক ঝটকায় গায়েব হয়ে যায়। এবার আর্থার তো সেই প্রাণ ভোমরা পেয়ে প্রচন্ড খুশি হয় এবং আর্থার জিজ্ঞাসা করে যে লুনা কি তাহলে মারা গেল? এবং মঙ্কটি বা প্রিস্টটি জানায় যে লুনা হয়তো মারা যায়নি, তার আত্মা হয়তো এখনো বেঁচে রয়েছে, কিন্তু যেহেতু তার প্রাণভোমরা আমাদের কাছে রয়েছে তাই তার আর ফিরে আসার কোনোই চান্স নেই। কিন্তু আসলে লুনা কিন্তু মারা যায়নি। আমরা দেখতে পাই লুনাকে বাঁচিয়েছিল এজরা এবং এজরা লুনাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর এজরা তো বলে ওঠে যে লুনা, তুমি এটা কি করলে? তোমার যথেষ্ট শক্তি ছিল ওই মগটাকে ওখানেই পিষে ফেলার, তারপরেও তুমি তোমার প্রাণভোমরাটা কেন নিতে দিলে? এবং লুনা তখনই বলে ওঠে যে তোমাকে কে বললো যে আমার একটাই প্রাণভোমরা রয়েছে? এবং সেখানেই আমরা পাশে অপর একটি মেয়ের দেহ দেখতে পাই এবং আমরা দেখতে পাই সেটা আর কেউ না, সেটা ছিল লিয়ানের দেহ এবং লিয়ানের দেহের ওপর লুনারই অপর প্রাণভোমরাটি ভাসছিল।
লুনা বলে ওঠে যে ওই দিন আমি আমার প্রাণভোমরা মানে একটা অংশ দিয়ে লিয়ানকে বাঁচিয়েছিলাম। এখানেই লিয়ান তার সন্তানের জন্ম দেয় এবং সেই বাচ্চাটিকেই আর্থার আমার সন্তান ভেবে নিয়ে গেছে। মানে আমরা বুঝতে পারি লুনা তো আসলে কখনো প্রেগনেন্ট হয়ইনি। যে বাচ্চাটিকে আর্থার লুনার সন্তান ভেবে নিয়ে গেছে সেই বাচ্চাটি আসলে তার এবং লিয়ানের সন্তান ছিল। এবার এজরা তো বলে ওঠে যে কিন্তু তুমি এত কিছু কেন করলে? এবং লুনা তখনই বলে যে কারণ আমি এই সেই পরিবারের চুক্তি থেকে বেরোতে চাই। যতদিন এই পরিবারের বংশধররা থাকবে ততদিন আমি মুক্ত হতে পারবো না এবং এই পরিবারের বংশধরের হাত ধরেই আমি মুক্তি পাবো। এই বাচ্চাটি এখন আর্থারের বাড়িতে গিয়ে থাকবে এবং আর্থার তাকে আমার বাচ্চা ভেবে যথেষ্ট অত্যাচার করবে এবং সেই বাচ্চাটি তখন আর্থারের মৃত্যুর ইচ্ছা চাইবে এবং সেটা আমি পূরণ করব। এবার এজরা তো তখনই জিজ্ঞাসা করে যে কিন্তু তুমি এই পরিবারের সাথে কি করে জড়িয়ে পড়েছিলে? এবং আমরা অতীতের দৃশ্য অর্থাৎ হাজার বছর আগের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা এই শি পরিবারেরই একজন পূর্বপুরুষকে দেখতে পাই। লুনা জঙ্গলে একটি ট্র্যাপে আটকা পড়ে গেছিল এবং লুনা কিন্তু নিজের ম্যাজিকের সাহায্যে সেখান থেকে বেরোতেই পারতো। কিন্তু তখনই সেই ছেলেটি এসে লুনাকে বাঁচায় এবং সে বলে ওঠে যে তুমি তো একজন স্নেক ডিমন, তাই তুমি হিউম্যান ওয়ার্ল্ডের নিয়ম জানো না। কেউ তোমার প্রাণ বাঁচালে সেইটা কোনো না কোনোভাবে তাকে রিপে করতে হয়, তার প্রতিদান দিতে হয়। এবার লুনা তো বলে ওঠে যে তাই নাকি? হিউম্যান ওয়ার্ল্ডে এত জটিল নিয়ম? এবং ছেলেটা তো মানে আর্থারের পূর্বপুরুষ বলে যে হ্যাঁ তাই তো, তুমি আমার সাথে এসো। এবার সে তো লুনাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং লুনাকে প্রেমের ফাঁদে ফেলে। লুনা তার সাথে থাকতে থাকতে তাকে তো আস্তে আস্তে পছন্দ করতেই শুরু করে এবং লুনাও তাকে বিশ্বাস করে ফেলে এবং এরকমই একদিন সে লুনার সাথে রোম্যান্স করতে যায় এবং লুনা তো তাকে একদমই অন্ধবিশ্বাস করে ফেলেছিল, কিন্তু সে লুনার এই বিশ্বাসের ফায়দা ওঠায় এবং লুনার পেটে ছুরি ঢুকিয়ে তার স্নেক স্কিন উপড়ে নেয়। এবার এই স্নেক স্কিন যার কাছে থাকবে তার সাথে লুনা চুক্তিবদ্ধ থাকতে বাধ্য। সেই বংশের প্রজন্মের পর প্রজন্ম এই স্নেক স্কিনের সাহায্যেই লুনাকে বশ করে রেখেছে এবং তার থেকে প্রত্যেক প্রজন্মের ছেলেরা তিনটে ইচ্ছা পূরণ করিয়ে নেয়। প্রথম থেকেই লুনাকে ধোঁকা দিয়ে এই পরিবারে আনা হয়েছিল, তাই প্রথম দিন থেকেই লুনার তাদের উপর রাগ ছিল এবং সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ লুনা এখন পেয়ে গেছে। এবার এজরা তো তখনই জিজ্ঞাসা করে যে তাহলে তুমি ওখানে ফেরত কি করে যাবে? লুনা তখনই লিয়ানের রূপ ধারণ করে। এবার আমরা প্রায় 7-8 বছর পরে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুনা লিয়ানের রূপ ধারণ করে আর্থারের বাড়ির সামনে ফিরে আসে, যেখানে আর্থার প্লেগে আক্রান্ত রোগীদের খাবার দিয়ে সাহায্য করছিল। কিন্তু আর্থার এতটাও ভালো মনের মানুষ ছিল না যে সে এমনি এমনি সাহায্য করছিল। আসলে আর্থারের উদ্দেশ্য ছিল ফেমাস হওয়া, উদ্দেশ্য ছিল রাজ চিকিৎসক হওয়া এবং তাই জন্য মহারাজের নজরে আসার জন্যই সে এত কিছু করছিল। এবং তখনই সেখানে আবারও হাজির হয় লুনা, কিন্তু এবার লুনা রূপে না, লিয়ান রূপে। এবং ঠিক আগের বাড়ির মতোই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আর্থার তো তখনই তার কাছে ছুটে আসে যে কে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং লুনা ঠিক লিয়ানের মতো করেই বলে ওঠে যে আমাকে বাঁচাও। আর্থার তো তাকে দেখে একদমই চমকে যায়, কারণ এই মেয়েটা তো লিয়ানই ছিল। এবং আর্থার তো তার জ্ঞান ফিরে আসতেই তাকে জড়িয়ে ধরে যে লিয়ান তুমি ফিরে এসেছো। এবার লুনা তো তখনই বলে ওঠে যে মাস্টার, আপনি মনে হয় আমায় ভুল ভাবছেন। আমার নাম লিয়ান না, আমি আসলে একজন স্লেভ এবং সেখান থেকে অত্যাচারিত হয়ে পালিয়েই আমি এখানে এসেছি। এবার আর্থার তো মনে মনে ভাবে যে লিয়ান না, কিন্তু তাকে দেখতে তো পুরোই লিয়ানের মতো। একবার আমি নিজের দোষে লিয়ানকে হারিয়েছি, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পাইনি, কিন্তু এবার আর না। এবার এই মেয়েটাকে আমি খুব যত্নে রাখবো। এবং সে তো বলে ওঠে যে তুমি লিয়ান না হলেও আজ থেকে তোমার নাম লিয়ান, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং এই বলে সে তো লুনাকে মানে লিয়ানকে কিস করতে থাকে এবং আর্থারের তো তখনই আগের লিয়ানের কথা মনে পড়ে যাচ্ছিল এবং সে তখনই বলে ওঠে যে তুমি আমার সাথে থাকলে এমনিও ফায়দাতেই থাকবে, কারণ আমি অমর হতে চলেছি। এবার লিয়ান রূপী লুনা তো বলে ওঠে যে সত্যি, তুমি তো তাহলে অনেক ক্ষমতা সম্পন্ন, কিন্তু তুমি কি করে অমর হবে? এবং আর্থার তো তখনই বলে ওঠে যে আসলে আমাদের পরিবারের কাছে একটা 1000 বছরের পুরনো স্নেক ফেয়ারির চামড়া রয়েছে এবং সেই স্নেক ফেয়ারির
প্রাণ ভোমরার সাহায্যেই আমি অমর হতে পারবো। আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে তো তুমি সবসময়ই লাভবান হবে। এবার লুনা তো তখনই ভাবে যে স্নেক ফেয়ারির মানে আমার ওই স্কিনটাই তো আমার দরকার, যাতে করে আমি নিজেকে মুক্ত করতে পারি। এবং সে তো তখনই আর্থারের গলা জড়িয়ে বলে যে আচ্ছা, ওই জিনিসটা কোথায় রাখা আছে? এবং আর্থার তো তখনই বলে ওঠে যে কেন, সেটা জেনে তোমার কি লাভ? এবং লুনা রূপী লিয়ান তো বলে ওঠে যে না, মানে এরকম জিনিস তো যে কারুরই দেখতে ইচ্ছা করে। কিন্তু আর্থার তো খুবই সন্দেহবাতিক টাইপের ছিল, তাই জন্য সে কখনোই লিয়ানের কাছে সেই জিনিসটা কোথায় আছে সেটা ফাঁস করে না। এবং আর্থার তখনই বলে ওঠে যে আর একটা কথা, আমার বাড়িতে কিন্তু আর একটা বাচ্চাও রয়েছে। এবার লিয়ান রূপী লুনা তো বলে ওঠে যে বাচ্চা, কোন বাচ্চা? এবং আর্থার বলে যে আমার আর লুনার সন্তান, মানে ওই স্নেক ফেয়ারির সন্তান। তবে তুমি কোনো চিন্তা করো না, ওই বাচ্চাটাকে আমি কোনো যত্নই করি না, ওকে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য খেতে দেওয়া হয়। এবার আমরা সেই বাচ্চাটি অর্থাৎ লুইকে দেখতে পাই। যদিও আর্থার তো তার একদমই কেয়ার করতো না, এবং আর্থার তার ছেলের কোনো নাম দেওয়ারও প্রয়োজন বোধ করেনি। তাকে শিকল দিয়ে বেঁধে মাঠের মধ্যে রেখে দেয়া হতো এবং তাকে লোকের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হতো। এবং তখনই লুনা সেই বাচ্চাটি অর্থাৎ লুইর সাথে দেখা করতে যায়। যেহেতু লুনাই এখন লিয়ানের রূপ নিয়ে রয়েছে, তাই জন্য আমরা তাকে লুনা বলেই ডাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার লুনা তো তখনই ওই বাচ্চাটিকে বলে ওঠে যে তোমার মা তো শুনলাম নাকি স্নেক ডিমন, তাহলে তোমার মা তোমাকে প্রোটেক্ট করে না কেন? এবং বাচ্চাটি বলে ওঠে যে আমি এই বিষয়ে কিছু জানি না। মানে বাচ্চাটা যেহেতু একদম অযত্নে বড় হয়েছিল, বাচ্চাটা একটা ওই বয়সী স্বাভাবিক বাচ্চার মতো ছিল না। এবং লুনা তখনই বলে যে আজ থেকে আমি তোমার সৎ মা, কারণ তোমার বাবা আমাকে বিয়ে করেছে। এবং এই বলে সে তো ঘরে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে লুনা আর আর্থার তো খাওয়া দাওয়া করছিল, তখনই সেখানে লুইকে পাঠানো হয় খাবার সার্ভ করার জন্য। কিন্তু সে তো একটুখানি অপ্রকৃতিস্থ টাইপের ছিল, কারণ সে এত অত্যাচারিত এবং ট্রমাটাইজড ছিল। এবং তখনই আর্থার বলে ওঠে যে তুমি কি একটু ঠিক করে খাবারটাও আনতে পারো না? এবং বাবার এই বকা শুনে লুইর হাত থেকে তো সেখানেই খাবার পড়ে যায়। কিন্তু এই ব্যাপারে আর্থার প্রচণ্ড রেগে যায় এবং আর্থার সঙ্গে সঙ্গে তার দাসদের চাবুক আনতে বলে এবং সে সেই চাবুক দিয়ে বাচ্চাটিকে অত্যাচার করে। লুনা তো আপাতভাবে আর্থারকে থামিয়ে দেয় এবং সে মনে মনে ভাবে যে যদিও এই ঘটনাটা আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমি চাই এরকম ঘটনা ঘটুক, যাতে লুইয়ের মনে আর্থারের জন্য ঘৃণা আরো বাড়তে থাকে। এবার আর্থারের যে লোকেরা ছিল তারা তো লুইকে বাইরে নিয়ে যায় এবং তারা লুইকে আরো মারধর করতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে চলে আসে লুনা এবং লুনা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এবার লিয়ান রূপী লুনা তো বলে ওঠে যে দেখো, তোমার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তোমার বাবা আমাকে একটা কথা বলেছে জানো তো, যে তোমাদের পরিবারে নাকি একটা স্নেক স্কিন রয়েছে, আর সেটার সাথে একজন স্নেক ডিমন যুক্ত, যে স্নেক ডিমন তোমার মা। তুমি যদি সেই স্নেক স্কিনটা নিয়ে 3টে ইচ্ছা চাও তাহলে সেই 3টে ইচ্ছা পূরণ হবে। লুই তো তখনই বলে ওঠে যে সেই স্নেক স্কিনটা কোথায় আছে সেটা কি তুমি আমায় বলতে পারো? এবং লুনা তো বলে যে না, সেটা তো আমি জানি না, কিন্তু তোমার বাবা বলেছে যে আমার যদি বেবি হয় তাহলে তোমার বাবা সেই স্নেক স্কিনটা আমাকে দেবে, যাতে আমার বেবিরা ড্রাগন বা ফিনিক্স হতে পারে, আর তুমি এখানে পচে মরবে। এবার এই কথা শুনে লুই তো আরো ট্রিগার হয়ে যায় যে না, ওই স্নেক স্কিনটা আমার। আসলে লুনা ইচ্ছা করেই লুইকে ট্রিগার করতে চাইছিল, যাতে লুই তাড়াতাড়ি সেই স্নেক স্কিনটা হাতিয়ে নেয়। এবার আমরা রাতের বেলা আর্থার এবং লুনাকে দেখতে পাই। আর্থার তো তার পুরনো প্রেমিকাকে ফিরে পেয়ে ভীষণই খুশি ছিল এবং সে তো বারবার বলছিল যে লিয়ান, সত্যিই ভগবানের অশেষ কৃপা যে তোমাকে আমি ফিরে পেয়েছি এবং তার জন্য আমি ভীষণই খুশি। তুমি আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ো, আমার কিছু কাজ রয়েছে। এবং এই বলে আর্থার সেখান থেকে চলে যায়। কিন্তু আর্থার সেখান থেকেই তার সেই গোপন কক্ষে গেছিল, যেখানে সেই স্নেক স্কিন এবং সেই প্রাণ ভোমরাটি লুকিয়ে রেখেছিল। এবার আর্থার তো সেখান থেকে চলে যাওয়ার পরই লুনা তার নিজের রূপ ধারণ করে। লুনা নিজের রূপে আসার সাথে সাথেই তার রেড স্নেক এজরাও সেখানে চলে আসে এবং এজরা তো এসেই রুমাল দিয়ে লুনার হাত গাল মুছিয়ে দিচ্ছিল, যে ওই দুশ্চরিত্রটা তোমাকে টাচ করেছে, এটা আমি সহ্যও করতে পারছি না। যাই হোক, এবার তারা তো আর্থারকে ফলো করে এবং আমরা দেখতে পাই যে আর্থার তার লাইব্রেরিতে আসে। সেখানে একটা বিশেষ বই সরাতেই একটা গোপন কক্ষ খুলে যায়, যে কক্ষের মধ্যেই ছিল আর্থারের সেই মূল্যবান জিনিসগুলো। এবার এখানে তো স্নেক স্কিনটা ছিলই, তার পাশাপাশি ছিল এই প্রাণ ভোমরাটা। এবং আর্থার যদি এই প্রাণ ভোমরাটা ভক্ষণ করতে পারে তাহলেই সে
অমর হবে। কিন্তু সেটা করার বিশেষ একটা উপায় রয়েছে। এটা এমনভাবে করতে হবে যাতে সেই প্রাণভোমরাটা টুকরো, টুকরো না হয় বা ভেঙে না যায়। কিন্তু না ভেঙেই বা সেটা কি করে সম্ভব? ভেঙে গেলেই সেটা নষ্ট হয়ে যাবে। এবং সেটাই টেম্পলের প্রিস্ট আর্থারকে বলেছিল। এবং টেম্পলের মঙ্ক তো এটারই একটা উপায় খোঁজার চেষ্টা করেছিল যাতে করে আর্থার অমর হতে পারে এটা ব্যবহার করে। এবং আর্থার এটা সযত্নে লুকিয়ে রেখেছিল। আর্থার মনে মনে ভাবে যে যতদিন না আমি এটা গ্রহণ করতে পারছি, মানে কিনা না ভেঙে গ্রহণ করতে পারছি, ততদিন এটার কাছাকাছি এসে আমি নিজেকে সতেজ রাখবো। মানে যেহেতু জিনিসটা খুবই শক্তিশালী ছিল, সেটা হাতে ধরলে কাছাকাছি রাখলেও সেটার ক্ষমতাটা বা সেটার শক্তিটা শোষণ করা যেত। এবং আর্থার তো এইভাবেই এতদিন একদম চিরযুবক হয়েছিল। আর্থার মনে মনে ভাবে যে একদিন না একদিন আমি ঠিকই এটা পুরোটা গ্রহণ করতে পারবো। আর আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং এই বলে আর্থার তো ওই জিনিসটা রেখে স্নেক স্কিনটা তুলে নেয়। এবং আর্থার ভাবে যে এই স্নেক স্কিনের আমার আর কোনোই দরকার নেই। কারণ আর্থার জানতো যে লুনা তো অলরেডি সেই ঘটনার দিন মানে টেম্পেলে মারাই গেছে, বা সে আর কোনোদিন ফিরে আসবে না। এবং আর্থার তারপর ঘর থেকে বেরিয়ে এসে আবারও সেই গুপ্ত কক্ষটা বন্ধ করে দেয় এবং তারপরেই সেখানে প্রবেশ করে লুনা। এবার লুনা তো মনে মনে ভাবে যে সত্যি আর্থার বেশ ভালোই একটা গোপন কক্ষ বানিয়েছে আমার জিনিসগুলো রাখার জন্য। লুনা যে সেই জিনিসগুলোর দিকে এগিয়ে যায়, তখনই সেখানে একটা ম্যাজিক্যাল ফোর্স বা ম্যাজিক্যাল ব্যারিয়ার অনুভব করতে পারে। এবং লুনা তো সেখান থেকে ছিটকে পিছন দিকে চলে আসে। আসলে আর্থারের পরিবার মানে পরিবাররা কিন্তু বোকা ছিল না। তারা এমনভাবে জিনিসগুলোকে প্রোটেক্ট করে রেখেছিল যাতে করে পরিবারের কোনো বংশজই এটা টাচ করতে পারবে বা সেই ব্যারিয়ারটা ভাঙতে পারবে। তাই জন্যে লুনা নিজের স্নেক স্কিন ফেরত নিতে পারে না। কিন্তু তখনই লুনা যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে কাজ হয় এবং আমরা দেখতে পাই লুই সেই ঘরে ঢোকে। মানে লুই তার বাবার গোপন কক্ষ আবিষ্কার করে ফেলেছিল। এবং লুই যেহেতু পরিবারেরই মানে আর্থারেরই ছেলে ছিল, এ তো খুব সহজেই ওই ব্যারিয়ারটা ভঙ্গ করতে পারে। এবং সে ওই স্নেক স্কিন হাতে তুলে নিয়ে বলে যে স্নেক ডিমন, আমি তোমাকে এখানে ডাকছি, দয়া করে তুমি আমার ৩টি ইচ্ছা পূরণ করো। এবং কিছুক্ষণের মধ্যেই লুনা আসল রূপে তার সামনে হাজির হয়। এবার লুই তো প্রথমে লুনাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে যে তুমিই কি তাহলে আমার মা? লুনা বলে ওঠে যে না, আমি তোমার মা নই, কিন্তু আমি তোমার ৩টে ইচ্ছা পূরণ করতে পারি। বলো তুমি কি চাও? এবার লুনা তো মনে মনে ভাবছিল যে আর্থার তোমাকে জন্ম থেকে এইভাবে অত্যাচার করেছে, নিশ্চয়ই তুমি আর্থারের থেকে বদলা চাইবে। এবং লুই তো তখনই বলে ওঠে যে আমি চাই এই শহরের সকলেই যেন মরে যায়। এবার লুনা বলে যে কি, শহরের সকলে কি দোষ করলো? তারা এতজনকে অকারণে এইভাবে শাস্তি দেওয়া সম্ভব না। এবার লুই তখনই বলে ওঠে যে তাহলে আমি চাই আমাদের চাকরদের যে প্রধান সে যেন মরে যায়। এবার লুনা তো তখনই বলে যে সে, কিন্তু তুমি কি এটা বুঝতে পারছো না যে তোমার এই দুঃখের আসল কারণ কি? ছোটবেলা থেকে তোমাকে কি তোমার বাবা কখনো ভালোবেসেছে? তোমার এই করুণ পরিণতির পিছনে আসলে কি রয়েছে? এবং লুই তো তখনই মনে মনে ভাবে যে সত্যিই তো তার বাবা তো ছোটবেলা থেকে কখনোই তাকে ভালোবাসেনি এবং তার সারা গায়ে অত্যাচারের দাগ। ছোটবেলায় তাকে কেবলমাত্র একটা স্টোর রুমে বন্দি করে রাখা হতো। তার বাবা এলে সে তার বাবার কাছে ভালোবাসা চাইতো, কিন্তু তারপরেও তার বাবা তাকে ভালোবাসতো না। এবং তখনই লুই বলে ওঠে যে সত্যিই তো আমাকে জন্ম থেকে অত্যাচার করা হয়েছে, কিন্তু আমার কি দোষ ছিল? আমি চাই ডক্টর সু মানে আর্থার আমার বাবা, যাকে কিনা সবাই এত ভালোবাসে এত মহান ভাবে, তাকে যেন কেউ আর কোনোদিন খুঁজে না পায়। এবং লুনা তো তখনই বলে ওঠে যে ওকে, তোমার প্রথম ইচ্ছা আমি পূরণ করব। এবার লুনা সেখান থেকে বেরিয়ে আসে এবং আবারও সে লিয়ানের রূপ ধারণ করে। এবার লিয়ান রূপী লুনা তো বলে ওঠে যে প্রথম উইশ আমি যেটা চাইছিলাম সেটা লুই চেয়ে ফেলেছে, সুতরাং সেই ইচ্ছাটা তো আমাকে পূরণ করতেই হবে। আমার স্বামীকে কিছু নারিশিং স্যুপ খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। এবং এই বলে লিয়ান রূপী লুনা সেখান থেকে বেরিয়ে আসে। অপরদিকে আমরা আর্থারকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আর্থার খুব হন্যে হয়ে বইয়ের মধ্যে কিছু একটা খুঁজছিল। এবং তখনই লিয়ান মানে লুনা তার জন্য একটি ওষুধের বাটি নিয়ে আসে। এবার লুনা তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এত চিন্তা কি নিয়ে করছো? আমি তোমার জন্য মাথা ঠান্ডা করার একটা ওষুধ এনেছি, এটা খেয়ে নাও।
এবার আর্থার তো তখনই বলে ওঠে যে কি, এবং সে তো ওষুধের বাটি শুকে বলে যে এটা তো কোনো মাথা ঠান্ডা করার ওষুধ না, তুমি আমাকে কি দিচ্ছ? এবং তখনই লুনা একটা বই বার করে এবং বলে যে আসলে আমার বাবাও একজন ছোটখাটো চিকিৎসক ছিলেন এবং তিনি তার বইতে নানা রকমের ওষুধ লিখেছিলেন, তাই জন্য আমি সেখান থেকেই তোমাকে স্যুপটা বানিয়ে দিয়েছি। দেখো তুমি এই বইতে তোমার প্লেগের জন্য কোনো নিরাময় পাও কিনা। এবার আর্থার তো সেই বই খুলে দেখতে শুরু করে এবং সে হন্যে হয়ে বইতে যে ওষুধটা খুঁজছিল সেই ওষুধের কথা সে লুনার দেওয়া বইটা থেকে জানতে পারে। আর্থার তো প্রচন্ড খুশি হয় যে লুনা, সত্যি তুমি আমাকে বাঁচালে, আমি প্লেগেরই একটা দারুণ ওষুধ খুঁজছিলাম, তোমার বাবার বলতে সেটা পেয়ে গেলাম, তাহলে এই ওষুধটাও নিশ্চয়ই দারুণ হবে। এবং এই বলে সে তো ওই মাথা ঠান্ডা করার ওষুধটা খেয়ে নেয়, কিন্তু এটা মাথা ঠান্ডা করার কোনো ওষুধ ছিল না। লুনা আর্থারকে যে ওষুধটা দিয়েছিল সেটা ছিল একটা রূপ বদলকারী ওষুধ, এবং এই ওষুধ খেতে খেতে মানুষের রূপ বদল হয়ে যায়। লুনা তাতে এমন ম্যাজিক করেছিল যাতে আর্থারকে দেখতে লিয়ানের মতো হয়ে যায়, যাতে আর্থার এই পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু নিজের পরিচয় না। কারণ চুক্তি অনুযায়ী লুনা সেই পরিবারের কাউকে হত্যা করতে পারবে না, কিন্তু তাকে লুইর উইশটাও পূরণ করতে হবে কারণ সেও সেই পরিবারের ছেলে। তাই জন্যই লুনা এমন একটা পন্থা বেছে নেয়, এতে করে আর্থার এই পৃথিবীতে বেঁচে তো থাকবে, কিন্তু আর্থার বলে কারোর অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। অপরদিকে আমরা দেখতে পাই যে আর্থার লুনার বই থেকে যে ওষুধের রেসিপি পেয়েছিল সেই ওষুধ তো সে প্লেগে আক্রান্ত রোগীদের মধ্যে ছড়িয়ে দেয় এবং আস্তে আস্তে তারা সকলেই ঠিক হয়ে ওঠে এবং সকলেই তো আর্থারের খুবই গুণগান করতে থাকে। ওদিকে আর্থারকে তো লুনা প্রতিদিনই সেই রূপ বদলকারী ওষুধটি খাওয়াচ্ছিল এবং আর্থার তো এখন লুনাকে মানে কিনা লিয়ানকে একদম অন্ধ বিশ্বাস করতো, তাই জন্য সে লুনার দেওয়া সেই ওষুধ এমনিতেই খেয়ে নিত। এবার আর্থার যেই লোকেদের এত সাহায্য করেছে তার জন্য এই শহরের ম্যাজিস্ট্রেট আর্থারের কাছে আসে এবং সে তো আর্থারকে বিশেষ সম্মান জানায় এবং আর্থার তো এইগুলোই চাইছিল, কিভাবে আস্তে আস্তে ফেমাস হবে, আরো বেশি করে সম্মান পাবে। তাই আর্থার এইসবে ভীষণ খুশি হয় এবং সকলেই আর্থারের প্রচন্ড জয়গান করছিল। কিন্তু তখনই সেখানে আমরা সেই প্রিস্টটিকে দেখতে পাই যে কিনা আর্থারকে লক্ষ্য করে এবং সে লক্ষ্য করে যে আর্থারের আশেপাশে একটা কালো মতো ভাইব দেখা যাচ্ছে বা কালো একটা অরা দেখা যাচ্ছে। প্রিস্ট বুঝতে পারে যে আর্থারের সাথে কিছু একটা গন্ডগোল হচ্ছে এবং তখনই প্রিস্টের অ্যাসিস্ট্যান্ট তাকে লিয়ানের ব্যাপারে বলে, মানে কিনা লুনার ব্যাপারে বলে। প্রিস্টের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আর্থারের সাথে এই মেয়েটি নতুন থাকছে এবং এই মেয়েটিকে কিছুদিন আগেই আর্থার খুঁজে পেয়েছে এবং প্রিস্ট বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। এবং এই সময়ই আর্থারের চিকিৎসালয়ের সামনে দিয়ে মহারাজের উপপত্নী লি যাচ্ছিল এবং সেই আর্থারের চিকিৎসালয়ের সামনে এত লোকজন দেখতে পায়। এবার উপপত্নী লিয়ের যে সেবিকা ছিল সে তো তখনই বলে ওঠে যে এই ডাক্তারটি খুবই ভালো এবং সে নাকি যে কোনো ধরনের রোগ সারিয়ে দিতে পারে এবং উপপত্নী লি তো সেটা শুনে বেশ খুশি হয়। মানে উপপত্নী লিও আর্থারের কাছে কোনো একটা ব্যাপারে পরামর্শ নিতে চাইছিল এবং এই ব্যাপারটা লুনা লক্ষ্য করে এবং লুনা ঠিক করে যে এই ব্যাপারটাকে সে তার নিজের অ্যাডভান্টেজে ইউজ করবে। আর আর্থার তো তার চিকিৎসালয় থেকে বেরোচ্ছিল এবং সে তার কর্মচারীকে হুকুম দেয় যে সমস্ত ভেষজগুলো তুমি এবার ঠুকিয়ে রাখো, কিন্তু তখনই কর্মচারীটি আর্থারের মুখের জায়গায় লিয়ানের মুখ দেখে এবং কর্মচারীটি বলে ওঠে যে ম্যাডাম, আপনি এখনো ফেরত যাননি। এবার আর্থার তো চেঁচিয়ে ওঠে যে কিসের ম্যাডাম, তুমি কি চোখে কানা হয়ে গেছো নাকি? এবং কর্মচারীটি সঙ্গে সঙ্গে আবার বলে যে হ্যাঁ হ্যাঁ, আসলে আমারই চোখে দেখার ভুল হয়েছে। আসলে আর্থারের মুখটা তো এখন বদলাতে শুরু করে দিয়েছিল, তাই জন্য মাঝে মাঝেই তার মুখটা লিয়ানের মতো হয়ে যাচ্ছিল, তাই স্যার না ম্যাডাম কর্মচারীরা সেটা গুলিয়ে ফেলছিল। আর্থার তো বাড়িতে এসে আয়নায় নিজের মুখটা দেখতে থাকে যে সত্যি কি আমার মুখটা মেয়েদের মতো হয়ে যাচ্ছে নাকি, না হলে লোকজন এইভাবে আমাকে দেখে গুলিয়ে ফেলছে কেন। এবং তখনই লিয়ান সেখানে আসে, মানে লুনা সেখানে আসে এবং সে বলে ওঠে যে আসলে তুমি এতদিন এত লোকের চিকিৎসা করছো, তাই জন্য তুমি মনে হয় ভীষণ স্ট্রেসড রয়েছো, তাই তুমি মাথা ঠান্ডা করার এই ওষুধটা খেয়ে নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর্থার তো সঙ্গে সঙ্গেই সেই ওষুধটা খেয়ে নেয়, কিন্তু পরক্ষণেই সে আয়নায় নিজের মুখ না লিয়ানের মুখ দেখতে পায়। আর্থার তো চমকে ওঠে যে কি ব্যাপার, আমার মুখটা কি বদলে গেল।
এবং লিয়ান তো তখনই বলে যে, "কি বলছো তুমি? নিশ্চয়ই তোমার মনের ভুল।" এবং আর্থার পরক্ষণেই দেখে যে না, আয়নায় তো তার মুখটা ঠিকই দেখা যাচ্ছে। তার নিজের মতোই দেখাচ্ছে। এবার তারা দুজন তো রাতের বেলা ঘুমিয়ে পড়ে এবং হঠাৎই আর্থার রাতের বেলা কিছু শব্দ পেয়ে উঠে যায় এবং সে দেখে যে লুই রাতের বেলা লুকিয়ে, লুকিয়ে রান্নাঘরে কিছু খাওয়া-দাওয়া করছিল। কিন্তু তখনই আর্থার একটা জিনিস লক্ষ্য করে। সে লক্ষ্য করে যে লুইয়ের মুখে যে মারের দাগগুলো ছিল সেগুলো হঠাৎ করেই মিলিয়ে গেছে এবং আর্থার তো সঙ্গে সঙ্গে লুইকে চেপে ধরে যে সত্যি করে বলো তুমি কি করেছো যে তোমার মুখের দাগগুলো মিলিয়ে গেল। আসলে আগের দিন লুই ওই প্রাণ ভোমরাটা হাতে ধরেছিল এবং ওটার মধ্যে তো একটা ন্যাচারাল ক্ষমতা ছিলই মানুষকে রিজুভিনেট করার। তাই জন্যই লুইয়ের মুখের দাগগুলো মিলিয়ে গেছিল এবং আর্থার যেহেতু ভীষণই সন্দেহবাতিক ছিল তাই আর্থারের তো সেটা নজরে পড়েছিল। লুই তো তখন কোনো রকমে তার বাবার কাছ থেকে অজুহাত দিয়ে পালায় এবং আর্থার তো সঙ্গে সঙ্গে তার সেই ঘরে যায় চেক করার জন্য যে জিনিস দুটো ঠিক আছে তো। এবং সে দেখে যে হ্যাঁ, প্রাণ ভোমরা একদম ঠিক আছে এবং তার স্নেক স্কিনও একদম ঠিক রয়েছে। এবার সেখান থেকে আর্থার চলে যাওয়ার পরই আমরা এজরাকে দেখতে পাই। আসলে স্নেক স্কিন তো লুই নিয়ে নিয়েছিল, কিন্তু তারপর এজরা সেখানে একটা নকল স্নেক স্কিন রেখে দেয়। তাই জন্য আসল ব্যাপারটা আর্থার বুঝতে পারে না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই আর্থারের কাছে ওই প্রিস্ট একটি চিঠি পাঠায়। যেই চিঠিতে প্রিস্টটি লিখেছিল যে তুমি তাড়াতাড়ি একবার আমার সাথে দেখা করতে এসো আর সাথে করে তোমার স্ত্রীকে এনো না। এবার আর্থার তো সঙ্গে সঙ্গে প্রিস্টের সাথে দেখা করতে যায়। আর্থার কি করছিল না করছিল প্রত্যেকটা স্টেপের উপর কিন্তু এজরার নজর ছিল। আর্থার তো প্রিস্টকে গিয়ে বলে যে তাহলে কি আপনি এবারে ওই প্রাণ ভোমরাটা কি করে ব্যবহার করা যাবে সেটার উপায় খুঁজে বার করতে পেরেছেন? এবং প্রিস্ট তখনই বলে যে না, আমি এখনো জানি না যে সেটা কি করে ব্যবহার করব। যদি ওটা কোনোভাবে তুমি গিলতে গিয়ে ভেঙে ফেলো তাহলে কিন্তু তুমি পুরো ব্লাস্ট করে যাবে, তাই সেটা ওই উপায়ে করা যাবে না। এবার আর্থার তো বলে যে তাহলে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন আর আমার স্ত্রীকেই বা কেন আনতে বারণ করলেন। এবার প্রিস্ট তো তখনই তাকে জিজ্ঞাসা করে যে তোমার জীবনে কি কোনো দুর্ঘটনা ঘটেছে বা রিসেন্টলি কোনো বাজে ঘটনা ঘটেছে। এবং আর্থার বলে যে বাজে, আমার জীবনে বরং অনেক ভালো ঘটনাই ঘটেছে। কেন? এবার প্রিস্ট বলে যে আমি আগের দিন তোমার আশেপাশে একটি কালো ছায়া লক্ষ্য করেছি। আমার মনে হয় তোমার কোনো বিপদ আসতে পারে আর সেটা তোমার ওই পত্নীর থেকে। এবার আর্থার তো চেঁচিয়ে ওঠে যে কি, তুমি কি আমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করছো? আর তাছাড়া আমার পত্নী খুবই ভালো একজন মহিলা, তুমি কি করে তার সম্বন্ধে এমনটা বলতে পারো? এবার প্রিস্ট তো তখনই বলে ওঠে যে তাই, কিন্তু তুমি তোমার পত্নীকে কতদিন ধরে চেনো? আমার মনে হয় সে কোনো সাধারণ মহিলা না, তার আসল রূপ এটা নয়। এবং এই বলে মঙ্কটি আর্থারকে একটি ঘন্টা দেয় এবং বলে যে এটার মাধ্যমে তুমি ওই মেয়েটার আসল রূপ জানতে পারবে। জঙ্গলের মধ্যে আমরা মঙ্করা একটা বিশেষ ফরমেশন তৈরি করে রেখেছি, সেখানে তাকে নিয়ে যাও। এবার লুনা কিন্তু আগে থেকেই জানতে পেরেছিল যে আর্থার টেম্পেলে গেছে এবং লুনা বুঝতে পেরেছিল যে কিছু একটা গন্ডগোল হতে পারে। এবার আর্থার তো মনে মনে ভাবে যে আমি তো এমনিতেও সন্দেহবাতিক, তাই এই বিষয়টা যাচাই করে নেওয়াই ভালো। এবং সে লিয়ানকে নিয়ে মানে কিনা লুনাকে নিয়ে জঙ্গলের ওই বিশেষ জায়গাটিতে আসে। সেখানে যাওয়ার সাথে সাথেই লুনার তো বুকে ব্যথা শুরু হয়ে যায় এবং তখনই সেখানে ওই প্রিস্টটি তার দণ্ড নিয়ে হাজির হয় এবং সেই বিশেষ জায়গাটিতে গিয়ে আর্থার সেই ঘন্টাটি আকাশের দিকে ছুঁড়ে দেয় এবং লুনার উপর কেমন একটা ম্যাজিক্যাল ওয়েভস আসতে থাকে এবং লুনা তো তখনই বুকে ব্যথা নিয়ে বসে পড়ে। কিন্তু লুনা মানে কিনা লিয়ানের মতোই থাকে, বরং তার পিছনে আমরা একটা বিশাল বড় লাল সাপকে দেখতে পাই, অর্থাৎ এজরাকে দেখতে পাই। এবার আর্থার তো বলে ওঠে যে তুমি তুমি তার মানে আসলে হিউম্যান নও। এবং লিয়ান বলে যে তুমি কি বলছো, আমি সত্যিই একজন মানুষ, আমি কেন অন্য কোনো ডিমন হতে যাব। অপরদিকে প্রিস্টটি তো মন্ত্র পড়তে শুরু করে যে তুমি তোমার আসল রূপ দেখাও এবং লুনার তো প্রচন্ড কষ্ট হচ্ছিল। এবং এজরা তো তখনই পিছন থেকে চেঁচিয়ে ওঠে যে আর্থার, তুমি আমার প্রিয় লুনাকে হত্যা করেছো, তোমাকে আমি ছাড়বো না। এবং লুনা তো তখনই উঠে গিয়ে আর্থারের হাত ধরে বলে যে আমি ওর দলে নই, আমাকে তুমি বাঁচাও। কিন্তু আর্থার তো নিজেই ভয় সেখানে অজ্ঞান হয়ে যায় এবং তখনই প্রিস্টটি তার ক্ষমতা এজরার ওপর প্রয়োগ করতে যায়, কিন্তু এজরার সামনে তার ক্ষমতা কিছুই ছিল না।
এবং তখনই এজরা তার আসল রূপ ধারণ করে এবং প্রিস্ট তো তাকে চিনতে পারে। সে বলে ওঠে যে তুমি সেই রেড স্নেক গড। এবার লুনা বা লিয়ান তো তখন ভাবছিল যে রেড স্নেক গড, কিন্তু আমি তো তাকে রাস্তার ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে লুনা সত্যিই তো এজরাকে রাস্তার ধার থেকে কুড়িয়ে পেয়েছিল এবং এজরা কখনো তার আসল পরিচয়টা লুনাকে বলেনি। এবার এজরাকে দেখে প্রিস্ট তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এজরা তো প্রিস্টটিকে সেখানেই শাস্তি দেয় যে তুমি অকারণে একজন স্নেক ডিমানের ওপর হামলা করেছো। ডিমান বা মনস্টার যেই হোক না কেন, কারোর সাথে কোনো রকম অন্যায় করা যাবে না। মানে প্রিস্টই তো আগে লুনাকে অকারণেই হামলা করেছিল, মানে লোভ করেছিল অমরত্বের, এবং তাই জন্যই তার ওপর আক্রমণ করেছিল এবং তাই জন্যই এজরা তাকে শাস্তি দেয় এবং তারা তো অজ্ঞান হয়ে থাকা আর্থারকে নিয়ে আবারও ফিরে আসে। এবার আর্থারের যখন জ্ঞান ফেরে সে তো স্নেক ডিমন বলে চেঁচাচ্ছিল এবং তার কর্মচারী তাকে ঘুম থেকে তোলে। আর্থার বলে ওঠে যে কি ব্যাপার, আমি বাড়িতে চলে এলাম কি করে, প্রিস্টদের কি হলো আর ওই স্নেক ডিমনের কি হলো? এবং তার চাকরটি তো বলে ওঠে যে প্রিস্ট তো টেম্পেলে ফিরে গেছে আর আপনার স্ত্রীও একদম ঠিক আছে। প্রিস্ট বলেছে যে সে ওই স্নেক ডিমনটাকে শিক্ষা দিয়ে ফিরিয়ে দিয়েছে এবং আপনার স্ত্রীর মধ্যেও কোনো খামতি নেই। এবার তখনই তো সেখানে লুনা মানে লিয়ান আসে এবং আর্থার বলে ওঠে যে লিয়ান, আমাকে ক্ষমা করো যে আমি তোমাকে সন্দেহ করেছিলাম, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এবং লিয়ান বা লুনা তো তখনই লক্ষ্য করে যে আর্থারের মুখটা তো একদম বদলে যাচ্ছে এবং আস্তে আস্তে পুরোপুরি লিয়ানের মতো হয়ে যাচ্ছে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আর্থার তো এখন একদমই চিন্তামুক্ত ছিল এবং তার লিয়ান বা লুনার প্রতি আর কোনো সন্দেহ ছিল না। এবং এরকমই একদিন উপপত্নী লি অর্থাৎ মহারাজের উপপত্নী লি আবারও চিকিৎসক আর্থারের চিকিৎসালয়ের সামনে হাজির হয়। সে এমন একজনকে খুঁজছিল, মানে এমন এক চিকিৎসককে খুঁজছিল কে চির সুন্দরী রাখতে পারবে। এবং তখনই আমরা আর্থারের চিকিৎসালয়ের সামনে এজরা এবং লুনাকে দেখতে পাই, যারা কিনা উপপত্নী লিকে দেখানোর জন্য একখানা ছোটখাটো নাটক করে ফেলে। এজরা লুনাকে দেখে বলে ওঠে যে সত্যি তোমার স্কিনটা কি সুন্দর লাগছে, চিকিৎসক আর্থার না থাকলে তোমার এত সুন্দর স্কিন তো আমি দেখতেই পেতাম না। আর উপপত্নী লি তো এই কথা শুনে ভাবে যে বাহ, তার মানে আর্থার তো সত্যিই দারুণ চিকিৎসক। এবং কিছুক্ষণের মধ্যেই আর্থারের কাছে একটি রাজকীয় ডিগ্রি আসে যে মহারাজের উপপত্নী আর্থারকে চিকিৎসার জন্য ডেকে পাঠিয়েছে, যেটা কিনা আর্থারের কাছে ভীষণই খুশির একটা খবর ছিল। কারণ আর্থার তো এটাই চাইছিল, ধীরে ধীরে সম্মান পেতে এবং ফেমাস হতে। আর্থার তো মনের আনন্দে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। এবার এজরা তো তখনই লুনাকে জিজ্ঞাসা করে যে সবই তো বুঝলাম, কিন্তু তুমি তো আর্থারকে আরো ফেমাস হতে সাহায্য করছো, সেটা কেন? এবং তখনই লুনা বলে ওঠে যে দেখো, আমি জানি যে আর্থারের এতটা ক্ষমতা আছে যে উপপত্নী লির মুখ বা ওর স্কিনের সমস্যা দূর করে দিতে পারবে। এজরা বলে ওঠে যে তাহলে তুমি কেন ওকে এইদিকে পাঠাচ্ছ? এবং লুনা তখনই বলে যে আর্থার এমনিতেও ফেমাস, আমরা যদি ওকে সাহায্য নাও করতাম তাহলেও উপপত্নী লি ওকে খুঁজে বার করতে পারতো। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে উপপত্নী লিয়ের অ্যাম্বিশন এতটাও কম না এবং আর্থার উপপত্নী লিকে স্যাটিসফাই করতে পারবে না এবং তার জন্য আর্থার নিঃসন্দেহে কোনো ভুল পথ বেছে নেবে এবং সেটাই আমি চাইছি। দেখা যাক আর্থারের লোভ কতটা আর উপপত্নী লিয়ের লোভ কতটা। মানুষের মন সবসময় একটু বেশি লোভী হয়, সে যতটা পায় তার চেয়ে অনেক বেশি চায়। আর্থারের ৩টে উইশ যদিও বা নেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু তার লোভ কমেনি। সুতরাং আর্থার এখনো অনেক কিছু করবে ফেমাস হওয়ার জন্য, আর সেটাই ওকে ওর পতনের দিকে ঠেলে দেবে। এবার আমরা আর্থার আর উপপত্নী লিকে দেখতে পাই। উপপত্নী লিকে তো আর্থার চিকিৎসা করে মানে তার মুখের রোগ সারিয়ে দিয়েছিল, তার বদলে উপপত্নী লি তো আর্থারকে প্রচুর দারুণ দারুণ ধন সম্পত্তি দিয়ে পুরস্কৃত করে। এবং উপপত্নী লি তো তখনই বলে ওঠে যে আর্থার, তুমি তো অনেক বছর ধরে নিজের যৌবন ধরে রেখেছো, আমি শুনেছি তোমার কাছে নাকি একটা গোপন উপায় আছে যেটা করে মানুষের যৌবন ধরে রাখা যায়। আমিও মহারাজের ভালোবাসা পাওয়ার জন্য নিজের যৌবন ধরে রাখতে চাই। তুমি যদি সেটাই আমায় সাহায্য করতে পারো তাহলে আমি তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। আর তুমি যদি চাও তাহলে রাজ চিকিৎসক হতেও তোমাকে সাহায্য করব।
এবার আর্থার তো এই লোভে পড়ে যায় এবং আর্থার সঙ্গে সঙ্গে উপপত্নী লিয়ের এই কথায় রাজি হয়ে যায়। এবার আর্থার বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে সে তো তার নানা রকম বইয়ে মানে চিকিৎসার বইয়ে খোঁজ করতে থাকে যে কোন উপায়ে যৌবন ধরে রাখা যায়, কিন্তু এমন কোনো উপায় কোনো চিকিৎসার বইতে ছিল না। এবং লুনা তো তখনই সেই ঘরে আসে এবং লুনা তার ম্যাজিকের সাহায্যে একটা বইতে কিছু লেখা ফুটিয়ে দেয় এবং আর্থার তো সেটা পেয়ে পাগলের মতো হয়ে যায় যে পেয়ে গেছি, আমি উপায় পেয়ে গেছি, এবার আমি ওই বাচ্চাটাকে কাজে লাগাতে পারবো। এবং এই বলে আর্থার তো লুইকে খুঁজতে থাকে। আসলে লুনার উপায় অনুযায়ী স্নেক ডিমনের রক্ত পান করলে মানুষ যৌবন ধরে রাখতে পারবে। এবার আর্থার জানতো যে লুই হচ্ছে তার এবং লুনার সন্তান, সুতরাং লুইয়ের মধ্যেও স্নেক ডিমনের রক্ত প্রবাহিত হচ্ছে, তাই সে লুইকে কাজে লাগানোর কথা ভাবে। এবার আমরা দেখতে পাই যে আর্থার তো লুইর সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে, তাকে সুন্দর পোশাক পরায়, তার যে সমস্ত ব্যথা ছিল সেগুলোতে ওষুধ লাগিয়ে দেয়, এমনকি তাকে কেউ বকতে এলে তাদেরকে উল্টে আরো বকা দেয়। লুই তো এই প্রথমবার তার বাবার ভালোবাসা অনুভব করতে পারছিল। লুই মনে মনে ভাবে যে তার বাবা নিশ্চয়ই ঠিক হয়ে গেছে এবং লুই আবারও স্নেক স্কিনের সাহায্যে লুনাকে ডাকে। এবার লুনা তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কি তোমার দ্বিতীয় উইশটা ভেবে নিয়েছো? এবং লুই বলে যে হ্যাঁ, আমি আমার প্রথম উইশটা ক্যান্সেল করে দিতে চাই, এটাই আমার দ্বিতীয় উইশ। আমার বাবা আসলে আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে। এবার লুনা তো বলে ওঠে যে তাই নাকি? এবং লুই বলে যে হ্যাঁ, আমার বাবা বলেছে যে আমার মা আমার বাবাকে মিথ্যে কথা বলেছিল, আমার মায়ের জন্যই আমার বাবা এতদিন আমাকে ভুল বুঝেছে, তাই আমার সাথে খারাপ ব্যবহার করতো। তাই জন্য আমি এখন আমার বাবাকে মরতে দিতে চাই না। আমার সেকেন্ড উইশটা হচ্ছে যে আমি আমার প্রথম উইশটা ক্যান্সেল করে দিতে চাই। এবার লুনা তো তখনই হাসি মুখে বলে যে নিশ্চয়ই। এবং তারপরই সেখানে এজরা আসে। এজরা বলে ওঠে যে তাহলে এবার কি হবে? আর্থার তো নানা রকমের মিথ্যা কথা বলে বাচ্চাটাকে ভুলিয়ে নিয়েছে এবং লুনা তখনই বলে যে কোনো চিন্তা করো না, ওর তৃতীয় ইচ্ছাটা তো এখনো বাকি আছে, দেখা যাক ওর তৃতীয় ইচ্ছাটা কি হয়। এবার পরের দিন লুইকে নিয়ে আর্থার খুব আনন্দের সাথে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় এবং ছোট্ট লুই তো জানতো না তার বাবা তাকে কেন নিয়ে যাচ্ছে এবং সে তো খুবই খুশি মনে তার বাবার সাথে রাজপ্রাসাদে চলে যায়, কিন্তু তার বাবার তো উদ্দেশ্যই অন্য ছিল। এবং আমরা তারপর রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে লুইয়ের থেকে রক্ত নিতে নিতে আর্থার তাকে রক্ত শূন্য করে ফেলেছিল এবং উপপত্নী লি তো তাতেও সন্তুষ্ট ছিল না। উপপত্নী লি তো একটুখানি ব্লাড কম হলেই সে আর্থারের ওপর সে নিয়ে রাগারাগি করত। এবার আর্থার তো বলে ওঠে যে আমি যদি আমার বাচ্চার থেকে আর একটু রক্ত নিই সে মারাই যাবে। এবং উপপত্নী লি বলে যে যাবে তো যাবে, তাতে কি হয়েছে, যদি সে আমাকে সাহায্য করতে গিয়ে খতমও হয়ে যায় তাহলেও সেটা তার ভাগ্য। এখন তুমিই ঠিক করো, তোমার বাচ্চার জীবন নাকি তোমার জীবন, কোনটা বেশি দরকারি? এবার আর্থার তো প্রথম থেকেই স্বার্থপর ছিল, সেটা তো এতদিনে সবাই বুঝেই গেছিল, তাই নিজের বাচ্চার জীবনের তোয়াক্কা সে করে না। সে লুইর শেষ রক্তের বিন্দু অবধি শোষণ করে নিতে চায়। এমনকি তাদের বাড়ির সেই কর্মচারী যে কিনা লুইকে এতদিন অত্যাচার করত সেও আর্থারের বিরোধিতা করে, কিন্তু আর্থার কোনো কথাই শোনে না। আর আর্থার তো ভাবে যে কিছুক্ষণের মধ্যেই লুই তো খতম হয়ে যাচ্ছে, তাহলে এরপর উপপত্নী লিয়ের চাহিদা সে কি করে মেটাবে? এবং তখনই তার মাথায় আসে যে তাহলে লিয়ানকে এখানে নিয়ে আসি, এমনিতেও এই মেয়েটা আমার প্রেমিকা তো নয়, এ তো আমার আগের লিয়ান না, আর সেও তো আমার জন্যই প্রাণ দিয়েছে, সুতরাং এও যদি আমার জন্য নিজের প্রাণ স্যাক্রিফাইস করে তাহলে সেটা তারই সৌভাগ্য। এবং সে লুনা মানে লিয়ানকে অজ্ঞান করে রাজপ্রাসাদে নিয়ে আসে। এবার লিয়ান রুবি লুনার যখন জ্ঞান ফিরে সে তো দেখে যে তাকে প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে, যদিও লুনা এই সব কিছুই জানতো এবং সে ইচ্ছে করেই আর্থারের সাথে এখানে এসেছিল। এবার আর্থার তো তখনই বলে ওঠে যে লিয়ান, তুমি এত ছটফট করো না। এবং লিয়ান মানে লুনা তো তখনই পাশে লুইকে দেখতে পায় এবং লুই তো তখনই একদমই মৃত প্রায় রক্ত শূন্য হয়ে গেছিল। এবার আর্থার তো তখনই বলে ওঠে যে তুমি কিছুক্ষণের জন্য এখানেই বন্দি থাকো, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। এবং আর্থার লুইয়ের শেষ রক্তটুকুও বার করে নেয়। এবার আর্থার সেখান থেকে চলে যাওয়ার পরই লুনা তার ক্ষমতার সাহায্যে ওই কর্মচারীটিকে অজ্ঞান করে দেয় এবং লুই তো তখনই বলে ওঠে যে তুমি কে?
এবং লুনা মানে লিয়ান তার আসল রূপ ধারণ করে এবং লুই তো তখনই বলে ওঠে যে তুমি ঠিক সময়ে এসেছো। আমার বাবা আমার সাথে এতক্ষণ ভালো ব্যবহার করছিল যাতে সে আমাকে ব্যবহার করতে পারে। আমি স্নেক ডিমনের সন্তান বলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগে আমি আমার ৩ নম্বর ইচ্ছাটা তোমার কাছে চাই। আমি চাই আমার বাবার জীবন যেন মৃত্যুর চেয়েও ভয়ানক হয়, মানে তার বেঁচে থাকাটা যেন মৃত্যুর চেয়েও বেশি কষ্টকর হয়। এবং এই কথা বলে লুই সেখানেই মারা যায় এবং লুনা বলে ওঠে যে ঠিক আছে, তোমার ৩য় ইচ্ছাও আমি পূরণ করব। এবং লুনা তো তখনই মনে মনে ভাবে যে আর্থার, এবার তোমার সময় এসে গেছে। এবার অপরদিকে আমরা মহারাজ এবং উপপত্নী লিকে দেখতে পাই। এবার মহারাজ তো খুবই খুশি ছিল যে তার উপপত্নী একদম যুবতী হয়ে রয়েছে এবং মহারাজ বলে ওঠে যে ঠিক আছে আর্থার, আমি তোমাকে রাজ চিকিৎসক বানিয়ে দেব, তুমি আমার জন্য এরকম বন্দোবস্ত করো। এবং আর্থার তো খুবই খুশি হয় যে সে এবার রাজ চিকিৎসক হয়ে গেছে এবং সে খুশি মনে নিজের চিকিৎসালয়ে ফিরে আসে। কিন্তু সে যখন ফিরে আসে তখন তার আর আর্থার রূপ ছিল না, সে সম্পূর্ণভাবে লিয়ানের মতো দেখতে হয়ে গেছিল। এবার সে তো ঘোড়া থেকে নেমে এসেই বলে যে কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? এবার তার কর্মচারী তো বলে ওঠে যে ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আর আপনি স্যারের এই পোশাক কেনই বা পরেছেন? এবার সে তো তখনই কর্মচারীকে ঠাস করে এক চড় মারে যে তুমি আমাকে ম্যাডাম বলছো কেন? চোখে কি কানা হয়ে গেছে? এবং কর্মচারীটি তো তখন বাকি কর্মচারীদের ডাকে যে ম্যাডাম, আপনি বাকিদেরও জিজ্ঞাসা করুন, আমার চোখে কিছুই হয়নি, আপনি তো সত্যিই লিয়ান ম্যাডাম। এবং তখনই আর্থার চোখের সামনে আর্থারকে দেখতে পায়, মানে আর্থার তো এখন দেখতেই লিয়ানের মতো হয়ে গেছিল। এবং তখনই সে চোখের সামনে আর্থারের মতো দেখতে একজনকে দেখতে পায় এবং সেই আর্থার বলে ওঠে যে কি ব্যাপার, এত কথা কে বলছে? কর্মচারীটি বলে ওঠে যে দেখুন না স্যার, ম্যাডামের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ম্যাডাম নিজেকেই আপনি ভাবছেন। এবং আর্থার বলে ওঠে যে কি হলে ওর চোখের সামনে এখনই একটা মিরর ধরো, তাহলে হয়তো ও স্পষ্টভাবে দেখতে পারবে। এবার কর্মচারীটি তো তখনই তাকে একটা মিরর এনে দেয় এবং আর্থার দেখতে পায় তাকে দেখতে আর নিজের মতো নেই, তাকে দেখতে পুরোপুরি লিয়ানের মতো হয়ে গেছে। এবং আর্থার তো বুঝতে পারে না এটা তার সাথে কি হচ্ছে। তো তখনই আর্থার মানে কিনা তার চোখের সামনে যে আর্থার ছিল অর্থাৎ লুনার দিকে ছুটে যায়, কিন্তু কর্মচারীরা তখনই তাকে ধরে ফেলে এবং তাকে বন্দি বানানো হয়। আমরা দেখতে পাই তাকে সেই ঘরেই বন্দি হিসেবে রাখা হয় যেখানে লুনার প্রাণ ভোমরাটি রাখা হয়েছিল। এবং তখনই লুনা তার সামনে আসে। এবার আর্থার তো চেঁচিয়ে ওঠে যে লুনা, তুমি এখনো বেঁচে আছো, আমি জানতাম এগুলো তুমিই করছো। এবং লুনা তখনই বলে ওঠে যে তুমি এত ছটফট করো না, কারণ তোমাকে জাদুই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তুমি যত ছটফট করবে দড়ি আরো তত চেপে বসবে। এবার আর্থার তখনই বলে ওঠে যে সত্যি, আমার আগেই বোঝা উচিত ছিল যে তুমি একটা ডিমন, তুমি এই সব কিছু করার জন্য নিজের ছেলেকেও হত্যা করালে বলো, তোমার মধ্যে সত্যিই কোনো মনুষ্যত্ব নেই। এবং লুনা তখনই বলে ওঠে যে নিজের ছেলেকে, তুমি মনে হয় একটা সত্যি জানো না, যে ছেলেটি মারা গেছে মানে লুই, সে আমার ছেলে ছিল না, সে ছিল তোমার আর লিয়ানের ছেলে। এই সত্যিটা শোনার পর আর্থারের তো পুরোই মাথা খারাপ হয়ে যায় যে এটা কি করে সম্ভব, তুমি তো গর্ভবতী ছিলে। আসলে তো কোনোদিন লুনা গর্ভবতী হয়নি, সে তো লিয়ানের দেহটাকে বাঁচিয়ে রেখেছিল। এবং তখনই লুনা বলে ওঠে যে আর্থার, তুমি কোনো চিন্তা করো না, এরপর তুমি যেখানে যাবে সেখানে তোমার জীবনটা মৃত্যুর চেয়েও কঠিন হবে। এবং লুনা তখনই একটি সরাইখানার মহিলাকে ডেকে আর্থারকে সেখানে বিক্রি করে দেয়। মানে আর্থারের দেহটা তো এখন একটা মেয়ের মতো হয়ে গেছিল, লুনা তাকে সেরকমই একটা নোংরা জায়গায় বিক্রি করে দেয় যেখানে কিনা আর্থারকে প্রতিনিয়ত অত্যাচারিত হতে হবে, তার জীবন হবে মৃত্যুর চেয়েও বেশি কঠিন। এবার আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে একজন গল্পকথক আর্থারের এই কাহিনী সকলকে বলছিল এবং গল্পকথক সকলকে বলে যে আর্থার নাকি কোনো এক ভেষজ খুঁজতে কোনো দিকে চলে গেছে, তাই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার আসল যে পরিণতি কি হয়েছিল সেটা কেউই জানতে পারে না। এবার এজরা তো তখনই বলে ওঠে যে লুনা, বাইরে থেকে তুমি নিজেকে যতটা কঠোর দেখাও না কেন, ভেতরে তো তুমি ততটা কঠোর নও, তাই না? না হলে তুমি লিয়ানকে আর লুইকে তো বাঁচিয়ে রাখতে না। এবং আমরা তখনই সামনে লিয়ান এবং লুইকে দেখতে পাই, অর্থাৎ আর্থারের সেই প্রেমিকা এবং তাদের সন্তানকে। তারা দুজনেই আর্থারের হাতে মারা যেতে চলেছিল, কিন্তু লুনা তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। তাদের মা এবং ছেলেকে লুনা এক করে দেয়,
কারণ লুনা ডিমন হলেও তার মধ্যে তো মনুষ্যত্ব বা বলা যায় ভালোবাসা ছিল না। বলে ওঠে যে সত্যি বলতে লিয়ানের তো কোনো দোষ ছিল না, সে তার প্রেমিকের কথাতেই এমনটা করছিল। এবং এই পৃথিবীতে বাচ্চাদের ওপর আর মহিলাদের ওপরই সবচেয়ে বেশি অত্যাচার হয়, কারণ তারা দুর্বল। তাই আমি চাইনি যে লিয়ান বা লুইয়ের কোনো ক্ষতি হোক। তাই আমি আমার শক্তির সাহায্যে তাদের দুজনকেই বাঁচিয়ে রেখেছিলাম এবং লুনা তাদের দুজনকে এক করে দিয়ে যায়। এবং এখানেই আমাদের এই অন্যরকম ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। লুনাও আশা করি এজরার সাথে একটা হ্যাপি এন্ডিংই পেয়েছিল। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা যদি এরকম ৩টে উইশ চাইতে পারো তাহলে তোমরা কি উইশ চাইবে। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য এই চ্যানেলে আমি কিন্তু নানা রকমের চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে নতুন নতুন ড্রামা কিন্তু মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।